সফলভাবে মঙ্গলের মাটিতে তাদের রোভারটা ল্যান্ড করিয়ে ফেলে এবং তারা ওয়ার্ল্ড স্পেস স্টেশনে বসে এই সব কিছুই লক্ষ্য করতে থাকে, যেটা কিনা সেই মহাকাশের মধ্যেই অবস্থিত। এখন এভাবেই বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর তারা অদ্ভুত দেখতে এক বিশাল পাহাড় খুঁজে পায়। তারা সেটা স্ক্যান করলে দেখতে পায় এই অদ্ভুত দেখতে পাহাড়টা আগ্নেয়গিরির মতো মাটি থেকে ধীরে ধীরে ওপরে উঠছে। এমনকি এর গতি এত কম যার ফলে খালি চোখে বোঝা যাচ্ছে না, কিন্তু সেটা সময়ের সাথে সাথে ওপরে উঠে আসছে। এখন যেহেতু তাদের এই মিশনের লক্ষ্য ভবিষ্যতে মানুষ যেন মঙ্গলে বসবাস করতে পারে, তাই তারা বুঝতে পারে কোনো কিছুই অনুমান করা যাবে না, বরং সব কিছু সঠিক প্রমাণ তাদেরকে বের করতে হবে। আর এই কারণেই তারা প্ল্যান করে তারা আর স্পেস স্টেশনে থাকবে না, বরং মঙ্গলে ল্যান্ড করে নিজের হাতে সবকিছু পর্যবেক্ষণ করবে। এখন এই প্ল্যান মতোই এই অ্যাস্ট্রোনটগুলো তাদের স্পেস স্যুট পরে মঙ্গল গ্রহতে নেমে পড়ে এবং কিছুক্ষণ পরই তারা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। কিন্তু তারা এই আওয়াজগুলো খুব বেশি গুরুত্ব দেয় না, বরং তারা মনে করে এই আওয়াজগুলো তাদের রোবটগুলো থেকে আসছে, তাই তারা এই ব্যাপারটা উড়িয়ে দেয়। এরপর তারা আবারও তাদের যাত্রা শুরু করে এবং কিছু দূর যেতেই তারা দেখতে পায় এক বিশাল টাওয়ারের মতো একটি পাহাড়, যেটা কিনা অনেক ছোট ছোট পাহাড় একসাথে জড়ো হয়ে তৈরি হয়েছে। এখন এই ক্রু মেম্বাররা তাদের স্ক্যানার দিয়ে এই পুরো পাহাড়টা স্ক্যান করলে দেখতে পায় এটা কোনো পাথরের তৈরি পাহাড় নয়, বরং এর মধ্যে মেটাল জাতীয় কোনো জিনিস রয়েছে। তাই তারা প্ল্যান করে এটাকে আরো ভালোভাবে বোঝার জন্য এর কাছে যাবে এবং তাদের স্ক্যানারের পাওয়ার আরো বাড়িয়ে দেবে। এমনটা তারা করেও, কিন্তু এর মধ্যে তাদের পায়ের তলার বালিগুলো আস্তে আস্তে সরতে শুরু করে। কিন্তু এই ক্রু মেম্বাররা এই জিনিসটাকেও প্রথম দিকে খুব বেশি গুরুত্ব দেয় না, বরং তারা তাদের স্ক্যানার দিয়ে এই পুরো জিনিসটাকে স্ক্যান করতে শুরু করে দেয় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই তাদেরকে চমকে দিয়ে এক বিশালাকার ঘূর্ণিঝড় তাদের দিকে ছুটে আসে। আর এই ঘূর্ণিঝড়ে ছোট ছোট পাথর থেকে বড় বড় পাথর সবকিছুই আকাশে উড়তে থাকে। এমনকি এই ঘূর্ণিঝড়ের ফলে প্রত্যেকটা অ্যাস্ট্রোনট বালির মতো উড়ে যায়। কিন্তু এই ভয়াবহ ঘটনা এখানেই শেষ হয় না, কারণ এই ঘূর্ণিঝড়ের মধ্যে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক পালস সৃষ্টি হয়ে যায়, যার ফলে এই অ্যাস্ট্রোনটদের কাছে যত রকম যন্ত্রপাতি থাকে সবকিছুই চুম্বকের মতো নিজের দিকে টেনে নেয়। আর এমনটা ঘটার ফলে লিউক বাদে বাকি সব অ্যাস্ট্রোনট সেখানেই মারা যায়। বেশ কিছু সময় পর এই সব কিছু পুনরায় ঠিক হয়ে গেলে ফাইনালি সেই জিনিসটা বেরিয়ে আসে যেটা কিনা তারা পাহাড় ভেবেছিল। আসলে সেটা কোনো পাহাড় নয়, বরং একটি মানুষের মূর্তি, যার অর্থ হলো এখানে মানুষ এর আগেও বসবাস করত। এখন এই কঠিন পরিস্থিতিতে লিউক কোনো রকমে এই পুরো ঘটনা ওয়ার্ল্ড স্পেস স্টেশনে পাঠিয়ে দেয়। এখন লিউকের কথা মতো সে এখন মঙ্গল গ্রহে আটকে পড়েছে। তাই ওয়ার্ল্ড স্পেস স্টেশনে থাকা জিম তাদের সুপিরিয়র রেকে পরামর্শ দেয় তারা যেন এখনই একটি রেস্কিউ মিশন চালু করে। যদিও রে এতে মোটেও রাজি হয় না, কারণ সে এখনো জানে না মঙ্গল গ্রহে এখনো কি কি জিনিস লুকিয়ে রয়েছে এবং সেগুলো মানুষের জন্য ক্ষতিকর না ভালো সেটা সে জানে না। বরং রে মনে করে লিউক সেখানে একটা রাতও কাটাতে পারবে না, বরং তার আগে সে মারা যাবে। এর বাইরেও সে জিমের কথা বিশ্বাস করতে চায় না, কারণ সে ইতিমধ্যে একটা মিশন ক্যান্সেল করে দিয়েছে, তাই তার ওপর ভরসা উঠে গেছে। কিন্তু এই রুমে থাকা অন্য এক অ্যাস্ট্রোনট যার নাম উডি ব্ল্যাক, সে জিমের হয়ে কথা বলে এবং রেকে বোঝায় জিম যা বলেছে একদম সঠিক। আর তাছাড়াও জিম এটা ইচ্ছে করে করেনি, কারণ একজন স্বামীর কাছে তার স্ত্রীর যত্ন নেওয়াটা তার কর্তব্যের মধ্যে পড়ে, আর এটাই জিম করেছে। তাই এতে জিম কোনো রকম ভুল করেনি। একইভাবে সে বোঝায় জিমের যদি কঠিন পরিস্থিতি না আসতো, অর্থাৎ তার স্ত্রী যদি মৃত্যু না হতো, তবে সে সবার আগে মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করত, কারণ সে মঙ্গল গ্রহ নিয়ে অনেক গবেষণা করেছে। এখন এই সব কিছু শুনে রে অবশেষে উডের কথা বিশ্বাস করে নেয় এবং একটি রেস্কিউ টিম তৈরি করে, যার মধ্যে 4 জন মেম্বার থাকে। আর সেই মেম্বারগুলো হলো এক উডি, 2 তার স্ত্রী টেলিফিশার, 3 জিম এবং 4র্থ জন হলো একজন টেকনিশিয়ান যার নাম ফিল উলমায়ার। এখন এই মিশনের প্রাথমিক লক্ষ্য হলো সেখানকার সেই রহস্যময় জিনিসগুলো খুঁজে বের করা, যার কারণে মানুষগুলো মারা গেল, এবং লিউককে সুরক্ষিতভাবে ফিরিয়ে নিয়ে আসা। এখন এরা যখন মঙ্গলের কক্ষপথে পৌঁছায় তারা লক্ষ্য করে সেই রহস্যময় জিনিস এখনো মঙ্গলের মধ্যে রয়েছে এবং সেই বিশাল আকার 3টে পাহাড় দূর থেকে দেখা যাচ্ছে, যেখানে তাদের ক্রু মেম্বাররা মারা গেছে। আর এভাবেই কিছুক্ষণের মধ্যে সেই 3টি পর্বতের মাঝখান থেকে একটি ম্যাগনেটিক তরঙ্গ ভেসে আসে, যার ফলে তাদের ক্যামেরা কাজ করা বন্ধ করে দেয়। এখন এই সব দেখে তাদের সুপিরিয়র রে তাদেরকে মঙ্গলে ল্যান্ড করার অনুমতি দিয়ে দেয়। এখন এই খবর উডি যখন জিমের কাছে পৌঁছানোর জন্য তার রুমে যায়, সে চমকে যায়। সে লক্ষ্য করে এত কঠিন পরিস্থিতি থাকা সত্ত্বেও জিম তার পছন্দের সিনেমা দেখছে এবং তার স্ত্রীর সাথে কাটানো ভিডিওগুলো দেখে মজা নিচ্ছে। উডি বুঝতে পারে না কিভাবে একজন অ্যাস্ট্রোনট তার মিশনের কথা না ভেবে এরকম সিনেমা দেখে সময় কাটাতে পারে। যাই হোক, এই পুরো টিম মঙ্গলে ল্যান্ড করার জন্য রেডি হয়ে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে একটি ছোট্ট ধূমকেতু তাদের সেই স্পেসশিপে সজোরে ধাক্কা মারে, যার ফলে তাদের শিপে একটি ছিদ্র হয়ে যায় এবং তাদের টেকনিশিয়ান ফিলের হাতে একটি ক্ষত হয়ে যায়।
এখন যেহেতু শিপ ফুটো হয়ে গেছে, তাই বাইরের বিষাক্ত গ্যাসগুলো ভিতরে ঢুকতে শুরু করে দেয় এবং তাদের শিপ একটি সিকিউরিটি অ্যালার্ট দিয়ে তাদেরকে সতর্ক করে যে এই শিপটি খুব শীঘ্রই তাদেরকে ঠিক করতে হবে, নয়তো তারা মারা যাবে। কিন্তু তাদের সমস্যা হলো এই ছিদ্র রিপেয়ার করা নয়, বরং এই ছিদ্রটি খুঁজে বের করা, কারণ এটা খুবই ছোট্ট এবং সূক্ষ্ম ছিদ্র। কিন্তু তাদের ভাগ্য ভালো থাকে। টেরি নামে সেই মেয়েটির কাছে একটি নতুন আইডিয়া চলে আসে, আর সেটা হলো তার কাছে একটি জুসের প্যাকেট থাকে এবং সে সেটা সেই স্পেসশিপের মধ্যেই খুলে ফেলে এবং বাইরে একটি অ্যাস্ট্রোনট চলে যায়। এখন যেহেতু এই শিপে একটি জায়গায় ছিদ্র হয়েছে, তাই সেই জুস সেই ছিদ্র দিয়ে বেরোতে শুরু করে এবং সেই অ্যাস্ট্রোনট খুব সহজেই সেই জায়গাটা খুঁজে পায়, যার ফলে খুব সহজেই সে সেই ছিদ্রটা পুনরায় ঠিক করে ফেলে। এখন এই কঠিন পরিস্থিতির কারণে জিম প্রায় অজ্ঞান হয়ে যায়, কিন্তু দ্রুততার সাথে সবকিছু ঠিক করার কারণে সে কোনো রকমে মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। কিন্তু তাদের সমস্যা এখানেই শেষ হয় না, কারণ এই ধূমকেতুর আঘাতে তাদের স্পেসশিপের ফুয়েল ট্যাঙ্কেও একটি ছোট্ট ছিদ্র তৈরি হয়ে গেছে, যার ফলে তারা যখন এই ইঞ্জিনের পাওয়ার বৃদ্ধি করে, সেই ট্যাঙ্ক থেকে অটোমেটিকভাবে তেল বাইরে বেরোতে শুরু করে এবং খুব সহজেই সেখানে আগুন লেগে যায়, যার ফলে এক ভয়ানক বিস্ফোরণ ঘটে এবং শিপ দুটো ভাগে বিভক্ত হয়ে যায়, যার ফলে এই ক্রু মেম্বারদেরকে বাধ্য হয়ে তাদের স্পেস স্যুট পরে মহাকাশের মধ্যে বেরিয়ে পড়তে হয়। এখন এরা ভালোভাবে জানে এখান থেকে মঙ্গলে পৌঁছাতে গেলে তাদের আরও একটি স্পেস শিপের দরকার হবে, তাই তারা তাদের রিসাপ্লাই মডিউল অর্থাৎ এমার্জেন্সি শিপের কাছে এগোতে শুরু করে। কিন্তু তাদের ভাগ্য অতটাও ভালো থাকে না, কারণ রিসাপ্লাই মডিউল স্বাভাবিকের চাইতে একটু দ্রুত গতিতে ভ্রমণ করতে থাকে, যার ফলে তাদের কাছে সেখানে পৌঁছানো প্রায় অসম্ভব। এখন এই কঠিন পরিস্থিতি দেখে উডি তাদের কাছে থাকা সমস্ত ফুয়েল ব্যবহার করে একটি রকেট তৈরি করে এবং তার সাথে তাদের বাকি 3 জনকে বেঁধে দেয়, যাতে তারা সেই রিসাপ্লাই মডিউলের কাছে পৌঁছাতে পারে। কিন্তু এমনটা করতে গিয়ে সে কোনো রকমে এদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং খোলা মহাকাশে হারিয়ে যায়। স্বাভাবিকভাবেই তার মনে এক বড় মাপের ভয় সৃষ্টি হয়ে যায়। এখন এই সব কিছু তার স্ত্রী যখন দেখতে পারে, সে সঙ্গে সঙ্গে নিজেকে সেই মডিউল থেকে বিচ্ছিন্ন করে তার হাজবেন্ডকে বাঁচানোর জন্য এগিয়ে যায়। যদিও এটা বিপজ্জনক, কিন্তু সে এখন যে করেই হোক তার হাজবেন্ডকে বাঁচাতে চায়। এখন বাকি 2 জন মেম্বার টেরিকে বোঝায় এটা খুবই বিপজ্জনক, তাই সে যেন এমনটা না করে, কিন্তু টেরি তাদের কথা শোনে না। এখন এই সব কিছু উডি দূর থেকে দেখতে থাকে এবং সে বুঝতে পারে সে তো মরে যাবেই এবং তার স্ত্রী যদি এমনটা করে তবে সেও মারা যাবে। তাই সে বাধ্য হয়ে তার মুখের হেলমেটটা খুলে ফেলে যাতে সে মরে যায় এবং তার স্ত্রী তাকে বাঁচাতে না আসে। এখন এই সব দেখে টেরি জোরে জোরে কাঁদতে শুরু করে, কিন্তু এটা এমন একটা পরিস্থিতি যেখানে সে কিছুই করতে পারবে না, তাই সে বাধ্য হয়ে পুনরায় তার বাকি মেম্বারদের কাছে ফিরে আসে। বেশ কিছু সময় পর অবশেষে এই 3 জন অ্যাস্ট্রোনট সফলভাবে মঙ্গলের ওপর ল্যান্ড করে যায় এবং তারা তাদের সাথে নিয়ে আসা ভেহিকেলগুলো, যেগুলো কিনা তারা পুনরায় পৃথিবীতে ফিরে যাওয়ার জন্য ব্যবহার করবে, সেগুলো তারা সেট করতে শুরু করে দেয়। এরপর তারা সেই স্পেসশিপগুলো খুঁজে পায় যেগুলো কিনা তাদের প্রাক্তন অ্যাস্ট্রোনটগুলো নিয়ে এসেছিল, অর্থাৎ যারা এখানে মারা গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার তারা লক্ষ্য করে স্পেসশিপের ভিতরটা এখনো সম্পূর্ণ ঠিকঠাক রয়েছে। এখন জিম এই স্পেসশিপের গ্রিন হাউস সেকশনে প্রবেশ করে এবং এখানে এসেও সে অবাক হয়ে যায়, কারণ এখানকার প্রত্যেকটা গাছ এখনো জীবিত রয়েছে। সে আস্তে আস্তে তার হেলমেটটা খুলে ফেলে এবং এই সব কিছু ভালোভাবে দেখতে শুরু করে। আর এমনভাবেই সে যখন সামনে থাকা এক বালতি জলের সামনে যায়, সে জলের রিফ্লেকশনে লক্ষ্য করে তার পেছনে কেউ একটি ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে। জিম সঙ্গে সঙ্গে পিছনে ঘোরে এবং দেখে এটা আর কেউ নয়, স্বয়ং লিউক, যাকে দেখতে খুবই ভয়ানক লাগছে। আসলে দীর্ঘ কয়েক মাস ধরে সে এখানে একা রয়েছে এবং কোনো আধুনিক জিনিসপত্র নেই, তাই তার চেহারা এবং শরীর সম্পূর্ণ পাল্টে গেছে। এমনকি সে জিমকে চিনতেও পারে না, তাই তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তার উপর আঘাত করার চেষ্টা করে। কিন্তু জিম যখন তার স্ত্রী এবং তার ছেলের নাম উল্লেখ করে, তখন সে অবশেষে শান্ত হয়। এখন লিউক এতদিন একা থাকার পর হঠাৎ করে তার পুরনো সঙ্গীকে ফিরে পেয়ে সে সঙ্গে সঙ্গে এখানে কি কি ঘটেছিল সেই সব কিছু বলতে শুরু করে দেয় এবং কিভাবে তারা একটি মানুষের মূর্তি খুঁজে পেয়েছিল সেই সব কিছু জানিয়ে দেয়। সে আরও জানায় সে এতদিনে সেই অদ্ভুত দেখতে মানুষের মূর্তিটি পর্যবেক্ষণ করে গেছে এবং বোঝার চেষ্টা করেছে সেটা আসলে কি জিনিস। আর এই বলে সে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারটা তাদেরকে দেখায়। প্রত্যেকটা মেম্বার লক্ষ্য করে লিউক একটি ভিডিও রেকর্ড করেছে, যার মধ্যে সেই মূর্তি থেকে এক অদ্ভুত আওয়াজ ভেসে আসছে। লিউক তাদেরকে জানায় সে এই আওয়াজগুলো পর্যবেক্ষণ করে বুঝতে পেরেছে এটা একটা 3D স্ট্রাকচারের মতো, অর্থাৎ এটা যদি X, Y এবং Z আকারে সাজানো যায় তবে এটি একটি ডিএনএ রূপ নিয়ে নেয়। কিন্তু লিউকের কাছে সমস্যা হলো এই ডিএনএর সাথে কোনো রকম ক্রোমোজোম আকারের কিছুই খুঁজে পায়নি, যেটা কিনা তার হিসেবে থাকা খুবই জরুরি। এখন এই সব কিছু শুনে জিম বুঝতে পারে এখানে একটি পাজেল টাইপের কিছু রয়েছে যেটা কিনা ডিএনএর আকারে তৈরি এবং সেটা সম্পূর্ণ করতে গেলে
তাকে ক্রোমোজোম আকারের কিছু তৈরি করতে হবে, তবেই কোনো রহস্য হয়তো বেরিয়ে আসবে। আর এইসব ভাবনা চিন্তা করার পর তারা বুঝতে পারে আগের ক্রু মেম্বাররা কেন মারা গিয়েছিল। আসলে তারা তাদের স্ক্যানার মেশিন দিয়ে এমন কিছু সিগন্যাল পাঠিয়েছিল যার স্ট্রাকচার এখানে থাকা সেই অদ্ভুত এলিয়েন হোক বা অন্য কিছু তাদের ডিএনএর সাথে ম্যাচ করেনি। অর্থাৎ সেই এলিয়েনগুলো অথবা এখানে যে জীবগুলো রয়েছে সেই জীবগুলো এই শব্দগুলোকে একটি ডিএনএর আকারে সাজিয়ে ভেরিফাই করে যে এটা তাদের পরিচিত বা তাদের ফ্যামিলির কোনো মেম্বার কিনা। কিন্তু পূর্বের ক্রু মেম্বারদের দ্বারা পাঠানো শব্দের দ্বারা তারা এটা বুঝতে পেরেছিল তাদের ক্রোমোজোমের সাথে এই শব্দের কোনো মিল নেই। তাই তারা বুঝতে পেরেছিল এরা আর যাই হোক তাদের ফ্যামিলি মেম্বার নয়। এখন জিম প্ল্যান করে তাদেরকে যে করেই হোক এই রহস্যভেদ করতে হবে এবং সেই ক্রোমোজোম সম্পন্ন করতে হবে, কারণ এলিয়েনদের সাথে কথা বলার একটাই মাধ্যম রয়েছে আর সেটা হলো সিগন্যাল। আর এই কারণে তারা আরও একবার সেই রোভার মেশিন ব্যবহার করে সেই মূর্তি বরাবর সিগন্যাল ট্রান্সফার করে এবং অদ্ভুত ব্যাপার তাদের এই প্ল্যানে কাজ হয়। সিগন্যাল পৌঁছাতেই সেই বিশাল আকার মূর্তির এক পাশ দিয়ে কিছু অদ্ভুত আলো ভেসে ওঠে এবং তার কিছু মুহূর্তের মধ্যেই এক বিশাল আকার দরজা খুলে যায়। এখন এইসব দেখে জিম, টেরি এবং লিউ সেই দরজা দিয়ে প্রবেশ করে এবং বাইরে তাদের টেকনিশিয়ান ফিলকে বসিয়ে রাখে আর তাকে তারা জানিয়ে যায় তারা যদি কিছু সময়ের মধ্যেই না ফিরে আসে তবে সে যেন এই স্পেসশিপ নিয়ে পুনরায় পৃথিবীতে ফিরে যায় এবং এই অদ্ভুত ঘটনার ব্যাপারে সে পৃথিবীর মানুষকে জানিয়ে দেয়। এখন সেই 3 জন ক্রু মেম্বার সেই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে এবং ভিতরে ঢুকতেই সেই দরজাটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। তারা লক্ষ্য করে তাদের চারপাশে সাদা আলো রয়েছে এবং এর বাইরে এখানে কিছুই নেই। এখন কিছুক্ষণ পরই জিম অনুভব করে তার হাতে লাগানো ডিভাইসটা ঠিক পৃথিবীর মতোই সংকেত দিচ্ছে, অর্থাৎ এখানকার আবহাওয়া ঠিক পৃথিবীর মতো। তাই তারা প্রত্যেকে তাদের হেলমেটগুলো খুলে ফেলে এবং অদ্ভুতভাবে তাদের নিঃশ্বাস নিতে কোনো রকম অসুবিধা হয় না। কিছু দূর যাবার পরই তারা লক্ষ্য করে এই সাদা অংশ গায়েব হয়ে এক বিশাল সৌরজগৎ তাদের সামনে চলে এসছে। আর এই সৌরজগৎটা কয়েকশো কোটি বছর আগে, যেখানে তারা লক্ষ্য করে সূর্যের চারপাশে পৃথিবীর মতোই আরও একটি গ্রহ রয়েছে। এবং মজার ব্যাপার তারা এখানে হাঁটাচলা করতে পারছে কিন্তু তাদের কোনো রকম ক্ষতি হচ্ছে না। অর্থাৎ এটা একটা 3 ডাইমেনশনাল রুম এবং তারা যেগুলো দেখছে সেগুলো এক প্রকারের ভিডিওর মতো। এরপর তারা লক্ষ্য করে সেই পৃথিবীর মতো দেখতে গ্রহটি অন্য কোনো গ্রহ নয় বরং এই মঙ্গল গ্রহ। আর এখান থেকে তারা প্রথমবার বুঝতে পারে এই মঙ্গল গ্রহটি একটা সময় পৃথিবীর মতোই ছিল এবং এখানে এলিয়েন অথবা মানুষের মতোই কিছু বসবাস করত। এখন এই সব ভাবতে ভাবতে হঠাৎই তাদের সামনে একটি এলিয়েন চলে আসে যাকে দেখতে অনেকটাই মানুষের মতো, কারণ তার মুখ, চোখ এবং নাক সবকিছুই রয়েছে যেমনটা মানুষের থাকে। এখন সেই এলিয়েন এদের 3 জনকে আরো কিছু দেখায় এবং জানায় আজ থেকে বেশ কয়েকশো কোটি বছর আগে মঙ্গল গ্রহে একটি উল্কা পিণ্ড সজোরে ধাক্কা মারে, যার ফলে মঙ্গল গ্রহ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় এবং এখন যেমন বর্তমানে রয়েছে ঠিক তেমন হয়ে যায়। স্বাভাবিকভাবেই যেই এলিয়েনগুলো এই মঙ্গল গ্রহে বসবাস করত তারা বাধ্য হয়ে তাদের স্পেসশিপ নিয়ে নতুন গ্রহের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়। আর এই স্পেসশিপগুলো খুবই ছোট থাকে এবং একইভাবে এলিয়েনগুলো তাদেরকে এত ছোট করে ফেলে যার ফলে তারা মাইক্রোস্কোপিক ব্যাকটেরিয়ার আকারে হয়ে যায় এবং একইভাবে তারা একটা সময় পৃথিবীকে খুঁজে পায় এবং সেখানে বসবাস করা শুরু করে দেয়। এখন যেহেতু পৃথিবীর আবহাওয়া সম্পূর্ণ আলাদা তাই সময়ের সাথে সাথে সেই ব্যাকটেরিয়াগুলো বংশবিস্তার করে এবং নতুন নতুন জীবে রূপান্তরিত হয়ে যায়। যদিও এই রূপান্তরিত বহু বছর ধরে হতে থাকে এবং একটা সময় পৃথিবীতে প্রথম জীবের জন্ম হয়, একইভাবে গাছপালা এবং মানুষেরও জন্ম হয়ে যায় এবং সময়ের সাথে সাথে এই মানুষরা পৃথিবীতে রাজ করতে শুরু করে দেয়, যার অর্থ হলো এই এলিয়েনটির কথা অনুযায়ী পৃথিবীতে বসবাসকারী যত মানুষ রয়েছে এবং জীব রয়েছে প্রত্যেকেই এই মঙ্গল গ্রহের বংশধর, অর্থাৎ আমরা প্রত্যেকেই এলিয়েন। যাই হোক, এখন এই সব কিছু বলার পর সেই এলিয়েনটি এই 3 জনের সাথে হাত মেলায় এবং একই সাথে গোল হয়ে দাঁড়ায়। তাকে দেখে মনে হয় সে যেন তাদের সাথে বন্ধুত্ব করতে চায়। আসলে এই এলিয়েনটি মঙ্গলে বসবাসকারী বাকি এলিয়েনদের থেকে অনেকটা উন্নত মানের এলিয়েন, যার কারণে সে এতদিনে এই কঠিন পরিস্থিতিতে বেঁচে রয়েছে এবং সে শুধু এই কারণেই অপেক্ষা করছিল যাতে তাদের পূর্বপুরুষ যারা কিনা এখন বর্তমানে মানুষ রূপে পৃথিবীতে বসবাস করছে তারা তাদের বুদ্ধি খাটিয়ে অবশেষে এই মঙ্গল গ্রহে একটা সময় আসবে এবং এই ডিএনএ পাজেল সলভ করে তার কাছে অবশ্যই পৌঁছাবে। অন্যদিকে বাইরে অপেক্ষারত ফিল তাদেরকে একটি মেসেজ পাঠায় এবং জানায় বাইরে একটি বিশাল ঝড় আসতে চলেছে, তাই তারা যদি সঠিক টাইমে ফিরে না আসে হয়তো তারা আর কখনোই ফিরতে পারবে না, অর্থাৎ তাদেরকে এখানেই মরতে হবে। এখন এই সব দেখে 3 জন বেশ চিন্তায় পড়ে যায়, কিন্তু সেই এলিয়েন তাদেরকে একটি নতুন গ্রহের কথা জানায়। সে বলে তারা যদি চায় একটি নতুন গ্রহ রয়েছে যেখানে তারা সুরক্ষিতভাবে বসবাস করতে পারবে। আর এই বলে সে তাদের পায়ের তলা থেকে একটি গোলাকার প্লেট সরিয়ে নেয়, যার ফলে একটি সাদা অংশ বেরিয়ে আসে
আর এটাই সেই গেট যেখান থেকে তারা একটি নতুন প্ল্যানেটে যেতে পারবে। কিন্তু টেরি এবং লিউক এই প্ল্যানে রাজি হয় না। তারা যে করেই হোক পৃথিবীতে ফিরতে চায়, কিন্তু জিম এই প্ল্যানে রাজি হয়ে যায়, কারণ সে জানে পৃথিবীতে তার প্রিয় মানুষ বলতে একমাত্র তার স্ত্রী ছিল, কিন্তু সে এখন মারা গেছে, আর এই কারণে সে এখানেই থেকে যেতে চায়। এখন এই সব কিছু শুনে বাকি দুজন সঙ্গে সঙ্গে এখান থেকে বেরিয়ে যায় এবং বাইরে থাকা টেকনিশিয়ানের কাছে চলে যায়। এদিকে জিম সেই সাদা গোলাকার প্লেটের ওপর দাঁড়িয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই অটোমেটিকভাবে সে একটি ক্যাপসুলে আবদ্ধ হয়ে যায়। জিম বুঝতে পারে সে হয়তো নতুন প্ল্যানেটে গিয়ে খুব বেশি সময় বেঁচে থাকতে পারবে না। এখন কিছুক্ষণের মধ্যেই সেই ক্যাপসুলটা জলে ভর্তি হতে শুরু হয়ে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, জিমের ভুল ধারণা এখানেই ভেঙে যায়। আসলে সে জলের মধ্যে থাকা সত্ত্বেও সে খুব সুন্দরভাবে নিঃশ্বাস নিতে পারছে এবং এতে তার কোনো রকম কষ্ট হচ্ছে না। সবশেষে আমাদেরকে দেখানো হয় বাকি ক্রু মেম্বাররা সেই স্পেসশিপ করে জিমকে শেষ বিদায় জানিয়ে পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয় এবং একই সাথে সেই মানুষের মূর্তিটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং তার মধ্যে থেকে একটি ছোট্ট স্পেসশিপ আলোর গতিবেগে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়, যার মধ্যে জিম রয়েছে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।